ডাকসু ও হল সংসদ নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দীর্ঘ ২৮ বছর পর প্রাণ ফিরছে ছাত্র সংসদের, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বেগম জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের মাথায় আবারও বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশী সরকার একদলীয় শাসন চালাচ্ছে বললেন মির্জা ফখরুল। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চম দিনের মতো বেসরকারি শিক্ষকদের অবস্থান। সরকার নয়, এদের নিয়োগ দিয়েছিল স্কুল কমিটি। দিনে দুপুরে রাজধানীর হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীর গুলিতে এক পথচারী আহত। ধস্তাধস্তিতে গুলিবিদ্ধ এক ছিনতাইকারীও ঢাকা মেডিকেলে ভর্তি। এবং থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ। ৩টি লুপের সুফল পেলেও আটকে আছে ৮টির কাজ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম শুরু হলো আজ। কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভার মধ্য দিয়ে দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত ভিপি, জিএস সহ বিভিন্ন পদের ২৫ জন প্রতিনিধি। ছাত্র অধিকার ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন ভিপি নুরুল হক নূর। দায়িত্বভার গ্রহণ করতে সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে ডাকসু ভবনে উপস্থিত হন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। সকল জল্পনার অবসান ঘটিয়ে ভিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া নুরুল হক নূর। একই সাথে জিএস হিসেবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস হিসেবে সাদ্দাম হোসেন সহ মোট ২৫ জন প্রতিনিধি দায়িত্বভার গ্রহণ করেন। ৮ জন নিরপেক্ষ শিক্ষক যারা পর্যবেক্ষণ করেছে তারাও এই প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে এই নির্বাচন পুনরায় চেয়েছেন। সুতরাং সেরকম বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকসু আজীবন সদস্য করা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হিসেবে তার নামটি এসেছে। আমরা কেন্দ্রীয় ডাকসু বডির পক্ষ থেকে সর্বসম্মতভাবে সেটাকে সমর্থন করে আমাদের যে সভাপতি ডাকসু তার বরাবর প্রস্তাব দিয়েছি। দীর্ঘদিন পর হওয়ার পর আমাদের এই শিক্ষার্থীরা যে নির্বাচিত হয়েছে সে নিজ নিজ জায়গায় থেকে যাতে দায়িত্ব পালন সুন্দরভাবে করতে পারে সে জন্য প্রশাসনের তরফ থেকেও সব ধরনের সহায়তা দেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর ভিপি ও কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশন। যেহেতু আমরা এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলি, প্রাচ্যের অক্সফোর্ডে কোনোভাবে ভিসি এখানকার সভাপতি থাকতে পারেন না। আমাদেরকে এই দাবিটা সামনে নিয়ে আসা প্রয়োজন। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচন ও ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কালো ব্যাচ পরে বিক্ষোভ করেছে ছাত্রদল। নির্বাচন কমিশন পুনর্গঠন করা একটি দাবি, পূর্ণ তফসিল ঘোষণা করে পূর্ণ নির্বাচন দাবি আমাদের। দীর্ঘ ২৮ বছর পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের দায়িত্বভার গ্রহণকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। ওনারা যে ইশতেহারগুলো রেখেছেন আমাদের জন্য ওটা তো আমাদের সমস্যার উপর ভিত্তি করেই তৈরি করা, তো ওইটা নিয়ে কাজ করলেই খুশি থাকবো আমরা আর কি। শিক্ষাকে ব্যবসায়িক খাতে ঝুঁকিয়ে নেওয়া এইসব বিষয়গুলোকে আমি মনে করি যে সংশোধন করা অতীব জরুরি। বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সব সমস্যা যেন সবাই একসাথে দাঁড়িয়ে এক কাতারে দাঁড়িয়ে এই সমস্যাগুলো যেন সমাধান করে। অচল ডাকসু সচল হওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০,০০০ শিক্ষার্থী তাদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে পাবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ছদ্মবেশে বর্তমান সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন কঠিন সময়ের মুখোমুখি। নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। বেগম জিয়াকে আবারও সাজা দিতে পরিত্যক্ত কারাগারে আদালত বসিয়ে ক্যামেরা ট্রায়াল করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে। কবি আল মাহমুদের মৃত্যুতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতাটুকু নাই তারা গণতন্ত্রের কথা বলবে কেন? একটা আপনার ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। হতাশার প্রশ্নই উঠতে পারে না। এটা তো হচ্ছে কাল আমরা উত্তীর্ণ হব, এই আমরা জয়ী হবই। এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতীকী গণ অনশন কর্মসূচিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম জিয়াকে কারাগারে বন্দী রেখেছে সরকার। একটা পরিত্যক্ত কারাগারে
তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে এবং তাকে জনগণের দৃষ্টির বাইরে তার এই মামলা চালানো হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম জিয়ার মুক্তি হবে বিএনপির আন্দোলনের একমাত্র ইস্যু। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার দেশের স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিল মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। দেশটাকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে প্রধানমন্ত্রী আমাদেরকে বসিয়েছে। তিনি আজ বাংলাদেশের নেতা নাম, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা, যাকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটি আখ্যায়িত করা হয়েছে। জিয়াউর রহমানের ক্ষমতায় ছিল, স্বাধীনতার চেতনা মূল্যবোধকে ধ্বংস করেছিল। খালেদা জিয়া ক্ষমতায় ছিল, স্বাধীনতা বিরোধীর গাড়িতে পতাকা দিয়েছিল। যারা প্রভাব বিস্তার করে উপজেলা নির্বাচন বিতর্কিত করতে চায় তাদের প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। সড়কে নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম। ব্যক্তি কারা যারা পরিবহন সেক্টরে হয় শ্রমিক নেতা অথবা বাস মালিক সমিতি অথবা প্রশাসনের লোক, কেন এগুলো বাস্তবায়ন হয় না? বাস্তবায়ন হয় না, একটা করে জীবন যাবে রাস্তায়, আর সরকার দায়ী হবে। জীবনের দাম কি 10 লক্ষ টাকা? একটা জীবনের দাম কি অর্থ বিনিময়ে বিক্রি হয়ে যাবে? জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে। তাহলে এই সমস্ত তথাকথিত এই ক্ষমতাধর ব্যক্তিরা কারা যারা প্রভাব বিস্তার করে নির্বাচন বিতর্কিত করতে চায়? এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে সতর্ক থাকতে হবে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 117টি উপজেলায় ভোট গ্রহণ কাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন রাখতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শনিবার সকালে রংপুরে প্রত্যেক উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। এবারই প্রথম সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে 1,20,155 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মহড়া সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানায় র্যাবের কর্মকর্তা। কোন দল কোন মত সেটি বিবেচ্য নয়। যারা সহিংসতা করবে, যারা সন্ত্রাস করার চেষ্টা করবে, তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে র্যাব বদ্ধপরিকর। বরিশালেও উপজেলা নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। উপজেলাগুলোয় সিল, ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম দেওয়া হয়। সেখান থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী বুঝে নেন। বরিশাল সদর উপজেলার 67টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। শনিবার সকালে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেয় রিটার্নিং কর্মকর্তারা। রোববার ঝিনাইদহের 4টি উপজেলা পরিষদের নির্বাচনে 423টি ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব সহ 12 প্লাটুন বিজিবি এবং 5076 জন আনসার বাহিনী মোতায়েন থাকবে। পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের 7টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। রোববার 11,10,695 জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এছাড়া রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী, মাদারীপুর, নরসিংদী, মাগুরা, কুষ্টিয়া সহ বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয় রিটার্নিং কর্মকর্তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা।
তাদের দাবি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা না হলে তা যেন বাতিল করা হয়। নিজেদের সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত দাবি করলেও এ বিষয়ে যথোপযুক্ত কোনো তথ্য দিতে পারছেন না শিক্ষকরা। রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়েও প্রশ্ন। আরও জানাচ্ছেন পিঙ্কি আক্তার। স্লোগান, ব্যানার আর প্ল্যাকার্ডে প্রেস ক্লাবের সামনের সড়ক এখন নন এমপিও শিক্ষকদের দখলে। অংশগ্রহণকারী অধিকাংশেরই অতিক্রম করেছে সরকারি চাকরির বয়স। উপজেলায় স্থানীয় প্রতিনিধিদের দেয়ার শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে কর্মরত এই শিক্ষকরা একসাথে সবাই সমাবেশ হয়েছি যে সরকারের কাছে দাবি করে আমরা এই জিনিসটা বিল বেতনটা নেব। তাই 2003 সালেই আমরা বিলের প্রেয়ার দিচ্ছি, সরকারের কাছে আবেদন করছি। 2003 সাল থেকে অপেক্ষা করছি বিলের জন্য। 15-20 বছর যাবত আমরা ফ্রিভাবেই খেটে যাচ্ছি, বেতন ছাড়া খেটে যাচ্ছি। সংসার চলে, বাড়িতে কৃষি টিষি যা আছে ওইগুলা করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিভিন্ন সময় নিয়োগ পেয়েছেন এই শিক্ষকরা। নিয়োগপত্রে উল্লেখ ছিল না সুনির্দিষ্ট বেতন ভাতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী। যদিও নিজেদের সরকারি বিধি মেনে নিয়োগের দাবি আন্দোলনকারী শিক্ষকদের। সরকারি প্রতিনিধি থাকে এবং গভর্নমেন্ট কলেজে এবং সভাপতি থাকে, এখান থেকে 5 জন নিয়ে আমাদের সরকারিভাবে বিধি মোতাবেক নিয়োগ দিয়েছে। স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে তার মাধ্যমে পেপার পত্রিকা হয়, পেপার পত্রিকার মাধ্যমে ওই আলোকে ডিজি প্রতিনিধি নমিনি হয়। তখন বেতনের বিষয়ে কিছু উল্লেখ ছিল না, বেতনের বিষয়ে কোনো উল্লেখ থাকে না। সরকারি কলেজের প্রধান শিক্ষিকা তিনি হচ্ছে আমাদের ওখানকার ডিজির প্রতিনিধি হিসেবে করছেন। এমপিওভুক্ত করা হবে স্কুল বা কলেজ ব্যবস্থাপনা কমিটির এমন প্রতিশ্রুতিতেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন এই শিক্ষকরা। সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলার প্রধান আসামি রুহুল আমিনকে দেয়া জামিন প্রত্যাহার হাইকোর্টের, স্বস্তি পরিবারে। রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারীর গুলিতে এক পথচারী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীর পায়েও গুলি লাগে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 1:45টায় মেয়র হানি ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দিন তালুকদার। আহত সুজাউদ্দিন জানান, কোম্পানির একটি কাজে মতিঝিল থেকে পায়ে হেঁটে নবাবপুর যাওয়ার সময় গুলিস্তানে হানি ফ্লাইওভারের পাশে মোটরসাইকেল যোগে 4-5 জন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাকে মারধর করে। এর পরপরই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পল্টন থানায় ওসি মাহমুদুল হক জানান, সুজাউদ্দিনের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী সোহাগ তার কোমরে থাকা পিস্তল বের করে সুজাউদ্দিনের পায়ে গুলি করে। এ সময় সোহাগের পায়েও গুলি লাগে। বাংলাদেশে যত ছিনতাইকারী আছে যখনই ধরা পড়ুক, প্রশাসন যেন অবশ্যই তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যাতে নেক্সটে ওরা কখনো এরকম কোনো অকারেন্স না করে। আমরা এটা নিয়মিত মামলা হবে এবং যে আসামি অসুস্থ অবস্থায় আছে তাকে পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং ঘটনার সঙ্গে আর কে জড়িত আছে, যে পালিয়ে গেল তার পরিচয় কি, এইসব উদ্ঘাটন করার চেষ্টা করব এবং যারা যারা এর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত তারা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভুলক্রমেও বিমানবন্দরে অস্ত্রসহ কেউ প্রবেশ করলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। কোনোখানে ল্যাপসেস আছে কিনা আমরা দেখব। আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছেন এবং গোয়েন্দাদের রিপোর্টটা পেলে আমরা কিভাবে আরও ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা করব। এই জায়গাটাতে ছাড় দেওয়া হচ্ছে না কেউকে। আমাদের মেসেজটা পরিষ্কার, যে যেখানেই যাবেন আইন মেনে চলবেন, আইন অনুযায়ী করবেন। স্ক্যানিং মেশিন আর সব যা যা আছে এইগুলি আরও বিন্যস্ত করা হয়েছে যাতে করে আমরা সব যাত্রীকেই আমরা চেক করে ভিতরে ওঠানোর ব্যবস্থা করতে পারি। পুরানো ঢাকা কেমিক্যাল ও দাহ্য পদার্থ মুক্ত করতে চলমান অভিযান বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তবে এর মাধ্যমে অন্যায়ভাবে কোনো ব্যবসায়ীর ক্ষতি করা হবে না বলে আশ্বাস দেন তিনি। সকালে কারা কনভেনশন সেন্টারে পুরানো ঢাকার আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন ও অন্যান্য দাহ্য পদার্থ অপসারণ নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। করতে হবে, তাদের দেশ থেকে আইন বন্ধ করে দেবে। কিন্তু যদি বলেন যে কোনো অভিযান করতে পারবেন না, মার্ডার করলে জেলে পাঠাতে পারবেন না, আমি কি এগুলো বললে তো হলো না। আমরা যেটা বলতে চাই যে আমি আপনাদের বলতে চাই যে
কোনো ব্যবসায়ী ভাই আমাদের কাছ থেকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। দেশটা আমাদের, আমরা প্রত্যেকেই মিলেমিশে এই দেশটাকে গড়ে তুলব। কাউকে কারোর প্রতিপক্ষ মনে করবেন না। আগামী 2-1 সপ্তাহের মধ্যে সড়কে শৃঙ্খলা দৃশ্যমান হবে, আর 2 মাসের মধ্যে রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর ডেমরায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী শিক্ষার্থী অভিভাবক সমাবেশে এই কথা বলেন তিনি। একটি জায়গা আমরা এখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি, সেটি হলো গণপরিবহনের শৃঙ্খলা নিয়ে আসা। চালক আইন মানে না, মালিক আইন মানে না, পথচারী আইন মানে না, তাহলে পুলিশের পক্ষে শতভাগ লোকের বিরুদ্ধে আইন প্রয়োগ করা সম্ভব? আগামী 2-1 মাসের মধ্যে এই গণপরিবহনের শৃঙ্খলা ফিরে আনবো ইনশাল্লাহ। আগামী 2-1 সপ্তাহের মধ্যে আপনারা দৃশ্যমান পরিবর্তন পাবেন। নিরাপদ সড়কের দাবিতে বরিশাল ও নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল বিএম কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নথুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক দুর্ঘটনায় বিএম কলেজ ছাত্রী শিলা সহ 7 জন নিহতের ঘটনায় বাস চালকের শাস্তির দাবি জানান তারা। সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। নরসিংদীতে গত বৃহস্পতিবার কাভার্ড ভ্যান চাপায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে বেলাবু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বারোইচা বাস স্ট্যান্ডে অবস্থান নেয়। সেখানে গোলচত্বর ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা। সড়ক দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত সড়কে নৈরাজ্য বন্ধ ও নিরাপদ সড়ক দাবিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় নিরাপদ সড়কের দাবিতে 14 দফা পেশ করা হয় গণফোরামের পক্ষ থেকে। আমি তো মনে করি এটার উপরে একটা সংসদে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। সেখান থেকে আদেশ দেওয়া উচিত যে সরকার, পুলিশ, যাদের দায়িত্ব আছে সবাই যেন নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করেন। যথাযথ ব্যবস্থা গ্রহণও করা হয়নি, দুর্ঘটনার সংখ্যাও কমে বাড়তেছে, মানুষের নিহতদের সংখ্যাও বাড়তেছে। তো সেই কারণে আমরা মনে করি যে এই বিষয়কে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে সবাই বিবেচনা করবেন। প্রথম পর্যায়ে সুফল মিললেও থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ। প্রকল্পে থাকা 11টির মধ্যে 3টি লুপ চালু হওয়ায় বদলে গেছে এয়ারপোর্ট থেকে উত্তরা পর্যন্ত রাস্তার চিত্র। তবে আটকে গেছে অন্য 8টির কাজ। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না হলে মুখ থুবড়ে পড়বে আশা জাগানো এই প্রকল্প। তবে বাস্তবায়নকারী সংস্থার প্রত্যাশা শিগগিরই শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখবে ইউটার্ন। এয়ারপোর্ট থেকে উত্তরা রাস্তায় গত 2 মাস ধরে যারা চলাচল করেন তাদের কাছে স্বস্তির নাম ইউটার্ন। কদিন আগেও এই পথে ইউটার্ন নিতে যে যানজটের সৃষ্টি হতো তা এখন স্মৃতি, কমেছে দুর্ঘটনাও। এখানে কোনো সিগন্যাল নাই, যেরকম জসিমউদ্দিন রোডে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন আর বসে থাকতে হয় না। এই লোকগুলো হয়েছে, আমরা খুবই উপকৃত হয়েছি। বাংলাদেশে একটা প্রথমে একটা ইউটার্ন খুব মজবুত হয়েছে। পরিমাণে অনেক হওয়া উচিত, তাহলে মানুষ আসলে অন্য রাস্তার গাড়ি একদিকে ভিড় করবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় তেজগাঁও 7 রাস্তা থেকে উত্তরা আব্দুল্লাপুর পর্যন্ত এই ইউটার্ন প্রকল্পের আওতায় রয়েছে মোট 11টি লুপ। সাফল্য এসেছে প্রথম 3টিতেই, অথচ এই পথে চলমান অন্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয়হীনতায় আটকে গেছে গল্ফ ক্লাব থেকে 7 রাস্তা পর্যন্ত বাকি 8টির কাজ। কাজ করতে যে বিভিন্ন বা পার্শ্ববর্তী কিছু সংস্থার, বিশেষ করে রোডস এন্ড হাইওয়েজ, আর বাংলাদেশ রেলওয়ে, ভূমি জরিপ অধিদপ্তর ইত্যাদি কিছু কারণে জটিলতায় প্রকল্পটা কিছুটা সময় বিঘ্নিত হয়। এই সমস্যা সমাধান হয়ে গেলে এবং আরডিপিপিটা অনুমোদন হয়ে গেলে আমরা বাকি 8টি ইউটার্নের নির্মাণ কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একটু আন্তরিক হলেই সমস্যার সমাধান সম্ভব। পিডির সাথে আলাপ করলাম, পিডি বলল, স্যার আমি তো আর ওই 3টা করছি, আর তো করতে পারছি না, কাজ তো বন্ধ। ওইখান থেকে বিআরটি আসবে,
এলিভেটেড এক্সপ্রেসে আসবে, কিন্তু আমার কথা হলো বিআরটি এলিভেটেড এক্সপ্রেসে আসবে এটা আমরা জেনেই কিন্তু করছিলাম। এটাকে রিডিজাইন করা একেবারে সোজা জিনিস, অনেক পয়সাও লাগবে না। ট্রাফিক বিভাগও বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন দরকার, তবে শতভাগ সুফল পেতে প্রয়োজন কিছুটা সংশোধন। ইউটার্নগুলো যেখানে করা হয়েছে ওই জায়গাতে রাস্তা গাড়ি ঘোড়া ঘোরার জন্য যে জায়গাটা রাখা হয়েছে সে তুলনায় যে মানে সোজা রাস্তা যে যানবাহনগুলো চলে তার জন্য জায়গা রাখা হচ্ছে কম। এটা একটু সংশোধন করা দরকার এবং এই ব্যাপারে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। প্রকল্প নিয়ে সৃষ্ট জট শিগগিরই খুলবে এমন প্রত্যাশা নগরবাসীর। সড়কে শৃঙ্খলা ফেরাতে সপ্তাহ পক্ষ কিংবা মাসব্যাপী ডিএমপির নানা কার্যক্রম চোখে পড়লেও বিশেষজ্ঞদের বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও উপেক্ষিত রোড ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি। তারপরও এ ধরনের দু একটি প্রকল্প যেগুলো কিছুটা হলেও আশা জাগাচ্ছে, সেগুলো বারবার মাঝপথে এসে থমকে যাওয়ায় নিরাপদ সড়ক নিশ্চিত হওয়া নিয়ে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বর্তমান সরকারের হাত ধরে দেশ তথ্য প্রযুক্তি সহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কামরুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে খেলার মাঠে ৭১-এর রণাঙ্গন, বিজয় পতাকা উত্তোলন সহ নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কামরুল ইসলাম লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের ভালোর পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে, মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে ধারণ করে আজকে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উন্নত বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের সারথি হবে তোমরা। আজকে তাই তোমাদের মানুষ হতে হবে, বড় হতে হবে, তোমাদের দেশপ্রেমিক হতে হবে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে বিশ্বাস, এই বিশ্বাসটা তোমাদের অন্তরে ধারণ করতে হবে। আজকে তোমরা ইন্টারনেট ব্যবহার করছো, ল্যাপটপ ব্যবহার করছো, সকল কিছু তথ্য প্রযুক্তির অবারিত দ্বার তোমাদের সামনে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উন্মোচন করেছেন। রাঙামাটির বেলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বনরূপা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্নেহাশিস চাকমাকে আটক করা হয়। এর আগে সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা সহ ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭ জনকে আসামি করে উপজেলা যুবলীগ নেতা মনির হোসেন বাদী হয়ে বিলাইছড়ি থানায় একটি মামলা করেন। গত ১৯ মার্চ আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে এই যে কিছুক্ষণ আগে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই বিষয়ে ওসি বিলাইছড়ি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মামলার জাহান্নামী আসামি সহ অন্যান্য আসামিদের সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান অব্যাহত আছে। ঝালকাঠিতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দুপুরে রাজাপুর উপজেলায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণ মামলার প্রধান আসামি রুহুল আমিনের জামিনের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন উচ্চ আদালত। ব্যাপক সমালোচনার পর যে আদালত জামিন দিয়েছিল, রাষ্ট্রপক্ষের আবেদনেই সেই আদালতই ফের জামিন বাতিল করলেন। ছুটির দিনে আদালত বসে এমন আদেশ দেয়াকে নজিরবিহীন বলছেন অ্যাটর্নি জেনারেল।
এদিকে জামিন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা নারী। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের মামলায় আসামি রুহুল আমিনকে গত 18 মার্চ 1 বছরের জামিন দেন হাইকোর্ট বেঞ্চ। আলোচিত এই মামলায় গ্রেফতারের 2.5 মাসের মাথায় অন্যতম আসামির জামিন হওয়া নিয়ে চলে ব্যাপক আলোচনা সমালোচনা। এমন বাস্তবতায় শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় বসে উচ্চ আদালত। যে আদালত রুহুল আমিনকে জামিন দিয়েছিল রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে, সেই আদালতই তার জামিন বাতিল করে দেন। আদালতকে ভুল বুঝিয়ে আদালতের ম্যাল প্র্যাকটিস করে এই জামিনটা নেওয়া হয়েছে। এটা আদালত যখনই বুঝতে পেরেছেন, এই জন্যই আজকে বন্ধের দিন আদালত বসার কথা না, তারপরও বিজ্ঞ আদালত দুজন তাদের চেম্বারে বসেই এই অর্ডারটাকে তারা প্রত্যাহার করে নিয়েছেন, রিকল করেছেন। তিনি জানান, জামিন নেওয়ার ক্ষেত্রে আদালতে তথ্য গোপন করেছিল আসামি পক্ষের আইনজীবীরা। সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। আদালতের কাছে সাবমিশন করব ওই আইনজীবীর বিরুদ্ধে যাতে আদালত অবমাননার রুল জারি করেন। এদিকে রুহুল আমিনের জামিন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা। আমাদের রুহুল আমিন মেম্বার দেশের একটা সন্ত্রাস বাহিনী, রুহুল আমিনের তো হাজতে সারা জন আমলা করেছেন, আর ওই আসামিগুলো রাফু হাসির দিয়ে মারেন, ওরা ওগো মারির যে নষ্ট করতে দিবা বুঝতে না। তার এই রায়ে আমরা সন্ত্রাসী আছি, নির্ভয়ে আছি, ভয়টাই নাই। গত 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন রাতে সুবর্ণচরে গণধর্ষণের শিকার হন এক নারী। পরবর্তীতে তার স্বামীর করা মামলায় গ্রেফতার করা হয় রুহুল আমিন সহ 8 জনকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর পাইকারি বাজারে আরও কমেছে চালের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে নামমাত্র দামেই বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ ও রসুন। পরিবেশ বিধ্বংসী কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য মাটি পানিকে দূষিত করছে প্রতিনিয়ত। দিন দিন কমছে গাছপালা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কার্বন নিঃসরণ। এতে ধীরে ধীরে বৈচিত্র্য হারাচ্ছে বাংলার ষড়ঋতু। প্রকৃতির সঙ্গে মানুষের বিরূপ আচরণের কারণেই এমনটা ঘটছে বলে মত পরিবেশবিদদের। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনও এর জন্য দায়ী বলে মনে করেন তারা। তোহা খান তামিমের রিপোর্ট। ঋতুরাজ বসন্তে কোকিলের কুহু কুহু ডাক নেই। হেমন্তের সকালে সূর্যকে দেখে ঘাসের ডগায় হাসে না শিশির কণা। কালবৈশাখী ছোবল মারে না গ্রীষ্মের প্রখরতাকে। ষড়ঋতুর বাংলাদেশে প্রতি 2 মাসকে এক একটি ঋতু হিসেবে গণনা করা হলেও এখন তা বৈচিত্র্যহীন। স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছে প্রতিটি ঋতুই। পাশ্চাত্য ও প্রাচ্যের অনেক দেশের মতো শীত গ্রীষ্ম প্রধান হয়ে উঠছে বাংলাদেশের ঋতুচক্র। আবহাওয়ার স্বাভাবিক ব্যবহারটা নেই। এটার পরিবর্তনের মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াতে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তাতে বাতাসের সার্কুলেশন প্যাটার্ন বদলে গেছে। তাপমাত্রা, বায়ুতে কতখানি পানি, বাষ্পীয় পানি, জল আছে, আমার চাপ কোথায়, বায়ুর নির্ণীত ডিরেকশন কোন দিকে, এইগুলো হতে একটা অগোছালো অবস্থায় চলে যাচ্ছে এবং একটা পরিবর্তন হচ্ছে। অসময়ে বৃষ্টি কিংবা অতিবৃষ্টি, ফসলের প্রয়োজনে বৃষ্টিহীন আকাশ, প্রকৃতির এমন রুদ্ররূপ মনুষ্য জীবনকে করে তুলেছে অতিষ্ঠ। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতির উপর অপ্রাকৃতিক আচরণই প্রকৃতির এমন কঠোরতা। রোগবালাই বাড়বে, ভূমিধস বাড়বে, নদী ভাঙন বাড়বে, সমুদ্র তীর ভাঙন বাড়বে। কাজে এখন থেকেই এটা যাতে না হয় সেজন্য বিশ্বজুড়ে আন্দোলন শুরু হয়েছে, গ্রিনহাউস গ্যাস কমাও আর অভিযোজন মোকাবেলা করার ক্ষমতা বাড়াও। আমাকে সচেতনতা বাড়াতে হবে, আমার সঠিক বিজ্ঞানটা ঠিক করতে হবে, জনগণকে বাঁচাতে হলে উন্নয়ন আমাকে করতেই হবে। সেই উন্নয়ন যেন সুপরিকল্পিত হয়, পরিবেশ সম্মত হয় এবং ন্যায্য বোধ, সমাজের যে ন্যায্য বোধ আছে সেটা অন্তর্নিহিত হয়। দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে চাইলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়ার সতর্ক সংকেত সম্পর্কে ভ্রান্ত ধারণা উপকূলে দুর্যোগের সময় ক্ষতির পরিমাণ বাড়িয়ে তোলে। আবার নদী ও সমুদ্র বন্দর কেন্দ্রিক দ্বিমুখী সংকেত দেওয়াতেও বিভ্রান্তি বাড়ে উপকূলবাসীর। আর পতাকা উড়িয়ে সংকট প্রদর্শনে পরিবর্তন আনায় নতুন করে সব মহলে প্রশিক্ষণের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। অবশ্য প্রশাসন বলছে, সরকারি ও বেসরকারি নানামুখী কার্যক্রম চলছে সচেতনতা বাড়াতে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক।
দেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা তালিকায় অন্যতম বরগুনা। শহর কিংবা গ্রাম, এখানকার শতকরা 99% মানুষেরই ধারণা নেই আবহাওয়ার সতর্ক সংকেত প্রদর্শনে কখন কতটি পতাকা উত্তোলন করা হয়। 3 নম্বর সিঙ্গেল হইলে 3টা নিশান টানায়, 10 নম্বরে 10টা টানাইবে, ওই 1 নম্বর কমছে 9টা থাকবে। কয়টা পতাকায় কয় নম্বর সংকেত বলতে পারিনি। এদিকে পতাকা প্রদর্শন করে উপকূলবাসীকে সতর্ক করতে আবহাওয়ার সতর্ক সংকেতে এবছর আনা হয়েছে পরিবর্তন। আগে যেখানে একটি পতাকা উড়িয়ে 1 নম্বর সংকেত বোঝানো হতো, এখন সেখানে একটি পতাকা উড়িয়ে 4 নম্বর সংকেত বোঝানো হয়। আবার 3 নম্বর সংকেতেই আগে 2টি পতাকা উঠত, আর এখন 5 থেকে 7 নম্বর সংকেতে উঠবে 2টি পতাকা। আর 7 নম্বর সংকেতে নয়, এখন 3টি পতাকা উঠবে 8 থেকে 10 নম্বর সংকেতে। নদী বন্দরে যদি 4 নম্বর মহাবিপদ সংকেত দেয়, ঠিক তখন সমুদ্র বন্দরের জন্য 8 নম্বর বা 10 নম্বর মহাবিপদ সংকেত, তখন জনগণ বিভ্রান্ত হয়। তো এক্ষেত্রে সিপিবির ভলান্টিয়ার সহ জনগণের মধ্যে আরো ব্যাপক প্রশিক্ষণ দরকার। অবশ্য আবহাওয়ার সতর্ক সংকেত বোঝানোর চেয়েও দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো জরুরি বলে মনে করছে জেলা প্রশাসন। সচেতনতা এবং ইনফরমেটিভ, যেটা তথ্য জানানোর কার্যক্রম সরকারের পক্ষ থেকে যেমন আছে, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে যে এনজিওগুলো কাজ করে তারাও কাজ করছে। দেশে বর্তমানে 35টি আবহাওয়া স্টেশন থাকলেও দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা বরগুনায় কোনো আবহাওয়া স্টেশন নেই। সময়মতো আবহাওয়ার সঠিক পূর্বাভাসই পারে দুর্যোগের সময় উপকূলবাসীর জনজীবন ও সম্পদের সুরক্ষা করতে। আর সেজন্য দরকার দুর্যোগ ঝুঁকিপূর্ণ এ জেলায় একটি আবহাওয়া স্টেশন স্থাপন ও দুর্গম এলাকাগুলোর মানুষকে আবহাওয়ার সতর্ক বার্তা সম্পর্কে সচেতন করে তোলা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কৃষি গবেষণায় আর্থিক সহায়তা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে শাহজালাল ইসলামী ব্যাংকের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় ব্যাংক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দেশের দুর্যোগে যে কোনো রকম স্বাধীনতার পরপর সেই 7.5 কোটি যখন জনগণ ছিল, তখনই আমাদের খাদ্য অনেক সংকট ছিল। এখন আমাদের 16 কোটির ঊর্ধ্বে জনগণ, আমাদের সেই খাদ্য, পর্যাপ্ত খাদ্য আছে, কোনো আমদানির প্রয়োজন নেই। সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। আপনাদেরকে এই জন্য বিশেষ ধন্যবাদ। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটকে আপনারা সহায়তা করেছেন। রাজধানীর পাইকারি বাজারে আরও কমেছে চালের দাম। সামনে নতুন মৌসুম, তাই দাম বাড়ার আশঙ্কা নেই। তবে মিল মালিকরা যেন সিন্ডিকেট করতে না পারে, সেদিকে সরকারকে সজাগ থাকার পরামর্শ পাইকারদের। এদিকে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও দাম কমেছে আদা রসুনের। কমতির দিকে ডাল, তেল আর আটা, ময়দা ও চিনির দামও। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট বেচাকেনা তেমন নেই, তাই অলস সময় কাটছে চালের পাইকার ও কর্মচারীদের। জানালেন এ সপ্তাহেও কমেছে চালের দাম। 2-1 মাসের মধ্যে দাম বাড়ার আশঙ্কাও নেই। দাম কমতির এই স্বস্তির বাজার ধরে রাখতে তাদের পরামর্শ, মিলাররা যেন সিন্ডিকেট করতে না পারে সেদিকে নজর রাখতে হবে সরকারকে। 1 সপ্তাহের মধ্যে 1.5 টাকা থেকে 2 টাকা করে কেজি তো মানে সবগুলি চালেই মোটামুটি ভাবে কমছে। আমরা মাল চাইলেই মাল পাচ্ছি। আমাদের বেচাকিনি একেবারে কমে গেছে। দামটা যখন কমে তখন বেচাকিনি আসলে কমে যায়। গভর্নমেন্ট যে নতুন ধান আসলে বাজারটা মনিটর করে, কে কেমন মজুতদারি করতেছে, কিংবা কত দামে কিনতেছে, কত দামে বিক্রি করতেছে, মজুত করতেছে কিনা, যে পরে বেশি দামে বিক্রি করব। চাপ নেই আদা রসুন পেঁয়াজের বাজারেও। চাহিদার বিপরীতে কোনো সংকট নেই এসব পণ্যের সরবরাহে। আদার দাম গত সপ্তাহে ছিল আপনার 70-72 টাকা, আর এই সপ্তাহে আপনার আছে 68-70। রসুন বেশি 88-90, এই সপ্তাহে ব্যস্ত আছে আপনার 82 থেকে 85 টাকা। দেশি পেঁয়াজ আপনার 13 টাকা থেকে শুরু করে 18 টাকা 19 টাকা পর্যন্ত বিক্রি হইতেছে। আর ইন্ডিয়ান পেঁয়াজটা বিক্রি হইতেছে আপনার 16 থেকে 18 টাকা পর্যন্ত। মালেরও মনে করেন যে হপাই ওঠা শুরু হয়েছে, রমজানে গিয়ে তেমন চাপ পড়বো না। বড় রকমের ওঠানামা নেই খোলা ও বোতলজাত সয়াবিন তেল, আটা, ময়দা, মসুর ডাল ও চিনির দামে। তবে এ সপ্তাহে আরেক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্য, এলাচের দাম। বাড়তি না, সবগুলো মোটামুটি কমতির মধ্যে।
চিনি যাচ্ছে 2410, 20 টাকার মতো বস্তা। আটা ময়দা কমছে এক সপ্তাহের মধ্যে ওরকমই 20-30 টাকা এরকম বস্তা। এলাচি আছে হলো আপনার 2000 টাকা থেকে 2400 টাকা, প্রতি সপ্তাহে ধরেন না 50 টাকা বাড়ে। চাহিদা যোগানের সমীকরণে ভোগ্যপণ্যের বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই বলে জানালেন পাইকাররা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে অনেকটা পানির দামেই বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ ও রসুন। মাত্র 6 টাকা কেজি পেঁয়াজ আর 30 টাকা রসুন। অথচ ভারতীয় পেঁয়াজ ও চায়না রসুন 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকদের অভিযোগ, দেশি পেঁয়াজ ও রসুন বাজারে আসার আগেই কমিয়ে দেওয়া হয় বিদেশি এসব পণ্যের দাম। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। পেঁয়াজ দেশের চাহিদা 60% পূরণ হয় দেশীয় পেঁয়াজে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে মাত্র 6 টাকায় কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, অথচ ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 15 থেকে 18 টাকায়। একইভাবে দেশীয় রসুনের 70% চাহিদা পূরণ হলেও কেজি বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়, আর বিদেশি রসুন 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। চাইনা রসুন 80, 82, আর দেশি রসুন 28, 27, 30, 32, মাল কোয়ালিটির হিসেবে দাম আর কি। দেশিটার চাহিদা বাড়ানোর জন্য যদি দেশিটা মেহেরপুরের সিজন শুরু হয়, তখন যদি এলসিটা একটু বন্ধ করে দেয়, তখন হয়তো আমাদের দেশের কৃষকরা টাকা পাইতে পারে। আমার দেশি রসুন মানে অ্যাভেলেবেল রসুন আছে, এখন দাম কম খাচ্ছে কম, বেচা কিনা কম, এই জন্য কম খায়। আমদানিকারকরা বলছেন, চাষিরা দেশীয় পেঁয়াজ ও রসুন বাজারে আসার আগেই ভারত ও চীন এসব পণ্যের উপর রপ্তানি ট্যাক্স কমিয়ে দেয়। এতে কমে যায় দেশীয় পেঁয়াজ ও রসুনের দাম। এছাড়া চোরাপথেও আসে এসব পণ্য, এতে ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। দাম কমার জন্য সংরক্ষণের অভাবকেও দায়ী করছেন ব্যবসায়ীরা। ব্যাপারীরা মরে যাচ্ছে, অন্যদিকে যে চাষি উৎপাদন করছে পেঁয়াজ, চাষিদেরও আপনার পেঁয়াজ উৎপাদন খরচ উঠছে না। 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে 15-16 টাকা খরচ, বিক্রি করছে 4 টাকা 5 টাকা। এতে করে আমাদের দেশীয় কৃষকরা পেঁয়াজ উৎপাদনে দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছে। এলসি করলে আমার মালটা ব্যাংকে মারফতে ব্যাংকে টাকা দিতে, সরকারের ট্যাক্স লাগে না, অন্য খালি ফোর্ডের লেবারের পয়সা দিয়ে মালটা পাস করে হলে পরে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বছরে দেশীয় পেঁয়াজের চাহিদা 13 লাখ আর রসুনের 3 লাখ মেট্রিক টন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে প্রতি বছর তামাক ব্যবহারজনিত রোগে অকালে মারা যায় 1,26,000 মানুষ। তামাক ব্যবহারের আর্থিক ক্ষতি ও চিকিৎসা ব্যয়ের পরিমাণ 30,560 কোটি টাকা, যা এ খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়েও বেশি। রাজধানীর DRU মিলনায়তনে তামাক বিরোধী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। কেমন তামাক কর চাই শীর্ষক উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, অকার্যকর কর কাঠামোর কারণে বাংলাদেশের তামাক পণ্যের দাম দিন দিন কমছে। 13 বছরের 9% শিক্ষার্থী তামাকে আসক্ত হচ্ছে বলেও জানানো হয়। এর ব্যবহার কমাতে সব তামাক পণ্যের ওপর 15% ভ্যাট বহাল রাখা, সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ ও কার্যকর তামাক নীতিমালা প্রণয়ন সহ 11টি সুপারিশ করা হয়। বহুজাতিক কোম্পানিগুলোর চাপ এড়িয়ে তামাক পণ্যের ওপর কার্যকর কর আরোপে নীতি নির্ধারকদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা। জর্দাটাকে কেউ নেশার পণ্যই মনে করে না, সেই জায়গাতে আমি মনে করি একটা বড় সচেতনতা আনতে হবে। সিগারেটের কর্পোরেট ট্যাক্স অবশ্যই হাই রাখতে হবে। বাচ্চাদেরকে আমি বোঝাবো, যারা 18 বছরও হয়নি, যে এটা তোমার কোনো স্ট্যাটাস সিম্বল না, এইটার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। ট্যাক্সের ব্যাপারে প্রতি বছর আমরা যাই, কথা বলি এবং আমাদেরকে অঙ্গীকার করা হবে, পরে দেখা যায় যে মার্জিনাল সামান্য কিছু করা হয়। আর আয় যত বাড়ছে তার চেয়ে সিগারেটের দাম, বিড়ির দাম ইত্যাদি অনেক কম বেড়েছে। কাজে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। 25শে মার্চ থাইল্যান্ডে শুরু হচ্ছে এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 12 আর্চার। ঘরের মাঠে অনুষ্ঠেয় ISSF টুর্নামেন্টের আত্মবিশ্বাস আর দীর্ঘ প্রস্তুতিতে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা লাল সবুজের আর্চারদের। কোচের প্রত্যাশা, এশিয়া কাপ আর্চারি হবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অন্যতম মঞ্চ। প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপও আশাবাদী থাইল্যান্ডে ভালো ফলাফলের। 23 দলের অংশগ্রহণে 25 মার্চ থেকে থাইল্যান্ডে বসতে যাচ্ছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্ট। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে 12 আর্চার। নতুন টুর্নামেন্ট, তাই নতুন সম্ভাবনা।
সদ্য শেষ হওয়া ইসলামিক সলিডারিটি আর্চারিতে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পারেনি বাংলাদেশের আর্চাররা। এসেছে মাত্র 2টি স্বর্ণ। সে ব্যর্থতা ভুলে থাইল্যান্ডে ইতিবাচক কিছু করে দেখানোর স্বপ্নে বিভোর রোমান দিয়ারা। ISSF এর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে থাইল্যান্ডে ভিন্ন গল্প লিখতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। আমাদের কনফিডেন্সটা ভালো আছে এবং প্রিপারেশন সেরকম ভাবে হচ্ছে, কোচ আমাদেরকে সেভাবে প্রিপেয়ার করতেছে। কয়েকবার আমরা পার্টিসিপেট করেছি আর সেখানে আমাদের থাইল্যান্ড জায়গাটাও পরিচিত, তো আশা রাখি যে ভালো রেজাল্ট থাকবে। কোচের নজর অবশ্য আরো দূরে। জুনে হতে যাওয়া ওয়ার্ল্ড আর্চারির জন্য প্রস্তুতি সেরে নিতে চান এই টুর্নামেন্ট থেকে। দেখুন, পদক জয়ের প্রত্যাশার কথা বলে আমি আর্চারদের উপর চাপ সৃষ্টি করতে চাই না। আমার প্রত্যাশা নিজেদের সেরা পারফরমেন্স করুক আর্চাররা। আর জুনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড আর্চারির জন্য ছেলেদের ভালো একটা প্রস্তুতি হবে আশা করি। 2009 থেকে 2017 পর্যন্ত এ আসরে বরাবরই সফলতা দেখিয়েছে বাংলাদেশ। রয়েছে পদক জয়ের অভিজ্ঞতা। তবে এবার কোনো পদক জয়ের চাপ নয়, ফেডারেশনের প্রত্যাশা সেরা পারফরমেন্সের। আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপও আশাবাদী ইতিবাচক ফলাফলের। টার্গেট ছাড়া কোনো কিছুরই সফলতা পাওয়া যায় না। আমরা যেটা চেষ্টা করছি, তাদেরকে আমরা প্রেশার দিচ্ছি না, প্রত্যাশা নিয়ে যাচ্ছে যতটুকু ভালো করা যায়। আমাদের গোল্ডের স্বপ্নই দেখতে হবে। সময়ের সাথে সাথে আমরা একটু একটু করে ম্যাচিউরড হব, আস্তে আস্তে করে আগাবো। একদিনে তো আর হবে না। আমাদের ছেলেমেয়েরা অলিম্পিকের মেডেল হাতে একদিন তুলে নেবে এবং সেটা দেশবাসীকে গর্বিত করবে, আমরাও গর্বিত হব। কোচ আন্তরিকতার সাথে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, আর্চারি ফেডারেশন তাদেরকে গাইড করছেন। এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারাটাও কিন্তু একটা বড় ব্যাপার। রেজাল্ট যেটা হবে আমরা হাসি মুখে এটা মেনে নেব। 25 থেকে 30 মার্চ ব্যাংককে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এর আগে এই টুর্নামেন্টে 2টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ পদক জয়ের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু ও হল সংসদ নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দীর্ঘ 28 বছর পর প্রাণ ফিরছে ছাত্র সংসদের, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বেগম জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের মাথায় আবারও বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশের সরকার একদলীয় শাসন চালাচ্ছে বললেন মির্জা ফখরুল। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 5ম দিনের মতো বেসরকারি শিক্ষকদের অবস্থান। সরকার নয়, এদের নিয়োগ দিয়েছিল স্কুল কমিটি। দিনে দুপুরে রাজধানীর হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীর গুলিতে এক পথচারী আহত। ধস্তাধস্তিতে গুলিবিদ্ধ এক ছিনতাইকারীও ঢাকা মেডিকেলে ভর্তি। এবং থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ। 3টি লুপের সুফল পেলেও আটকে আছে 8টির কাজ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।